হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। নবম দিনের আজকের ক্লাসে আমরা আলোচনা করব কমন নাউন এবং কালেকটিভ নাউন। গত ক্লাসে আমরা নাউনের প্রকারভেদগুলো দেখেছিলাম এবং সেখান থেকে প্রপার নাউনের যে পরিমাণ যতটুকু আলোচনা করার দরকার আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা আজকে আলোচনা করব, প্রথমেই শুরু করব কমন নাউন দিয়ে। কমন নাউন, দেখো তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা বলেছিলাম যে কমন নাউন হচ্ছে আমাদের কোনো শ্রেণীর সাধারণ নাম, অর্থাৎ যে নাম দ্বারা সবাইকে বোঝাবে কিন্তু স্পেসিফিক ভাবে কাউকে নির্দিষ্ট করে বোঝাবে না, কারণ নির্দিষ্ট করে বোঝালে তো সেই জিনিসটা আমরা প্রপার নাউনে চলে যাবে। তো সেই জন্য কমন নাউনটা হচ্ছে স্পেসিফিক করে কোনো কিছুর নাম। আমরা গত ক্লাসে কিন্তু কমন নাউন কিছু কিছু জিনিস কিন্তু একটু আলোচনা করেছিলাম। তো আমরা শুরুতেই একটা টেস্ট দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি, তারপর আমরা কমন নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আচ্ছা, আমরা কিছু সেন্টেন্স লিখবো এবং সেখান থেকে খুঁজে বের করবো যে সঠিক সেন্টেন্স কোনগুলো, রাইট? আচ্ছা, তাহলে ধরো তুমি কিছু বই কিনতেছো, নতুন কোনো বই কিনছো, তো সেই বিষয়গুলো এই বই কেনার সেন্টেন্সটা বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখবো আই কিনেছিলাম দিয়ে আই বট বুক, অথবা আই বট দ্য বুক, আই বট দ্য নিউ বুক, অথবা আই বট বুকস, অথবা আরেকটা যদি লিখি book is our good friend. আচ্ছা, আমরা 5টা সেন্টেন্স লিখলাম এবং এখান থেকে আমরা খুঁজে বের করব যে আসলে কোন বাক্যগুলো সঠিক হলো এবং কোন বাক্যগুলো ভুল হলো এবং কেন, সে কারণটা আমরা একটু খুঁজে বের করব। তাহলে চলো শুরু থেকে প্রথম থেকে আমরা দেখি। এইখানে আমাদের প্রথম যে বাক্যটা সেটাতে বলা আছে আই বট বুক। আচ্ছা, এইখানে দেখো, এই যে বুক, বুক হচ্ছে আমাদের কমন নাউন, কারণ এটা হচ্ছে আহ, সাধারণ একটা শ্রেণী বোঝাচ্ছে, বইয়ের শ্রেণী, স্পেসিফিক কোনো বইয়ের নাম কিন্তু এখানে বোঝাচ্ছে না, যার কারণে বুক হচ্ছে আমাদের কমন নাউন। আর আমরা, যদি তোমাদের মনে থাকে আর যদি কেউ গত ভিডিও নাও দেখে থাকো, তাহলে এটা জেনে রাখো যে কমন নাউন কখনো কোনো বাক্যে একা একা বসে না। কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না, তার আগে আমাদের অবশ্যই কি থাকতে হবে? ডিটারমিনার থাকতে হবে। তো আমরা এখানে ডিটারমিনারটাকে আর্টিকেল হিসেবেই আইডেন্টিফাই করতেছি, কারণ আর্টিকেল একটা ডিটারমিনার। তো আমরা জানলাম যে কমন নাউন ডিটারমিনার, কমন নাউন কখনো একা একা বসে না, তার আগে আমাদের আর্টিকেল বা ডিটারমিনার বলো সেটা বুঝতে হবে। অথবা যদি ডিটারমিনার নাও থাকে তাহলে কমন নাউন একা একা বসতে পারবে শুধুমাত্র যখন সে প্লুরাল হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি বলতে চাচ্ছি যে কমন নাউন কোনো সেন্টেন্সে একা একা বসবে না, হয় তার আগে কোনো ডিটারমিনার বসবে, অথবা ডিটারমিনার যদি না থাকে ওই কমন নাউনটা নিজে প্লুরাল হয়ে যাবে।
এই অবস্থায় শুধুমাত্র সে বাক্যে বসতে পারবে। তাহলে আমরা দেখো প্রথম বাক্যটা তাহলে দেখি। আই বট বুক, যেহেতু এটা কমন নাউন আর তার আগে কি নেই, কোনো ডিটারমিনেন্ট কিন্তু নাই, যার কারণে এই সেন্টেন্সটা রং। নেক্সট ওয়ান, আই বট দ্য বুক। তাহলে দেখো এখানে কিন্তু সব কিছু ঠিক আছে, বুক এবং আগে আমাদের একটা ডিটারমিনেন্ট আছে, দিস ইজ দ্য রাইট ওয়ান। তারপর চলো আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি। আই বট দ্য নিউ বুক। হ্যাঁ, নিউ আছে, এখানে কোনো সমস্যা নেই। আমাদের এই বুকের আগে দেখো আমাদের কিন্তু একটা ডিটারমিনার আছে, আর এখানে নিউ আমাদের একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, ইট ডাজন্ট ম্যাটার। তার মানে আমাদের এই সেন্টেন্সটাও ঠিক আছে। নেক্সট ওয়ান, আই বট বুকস। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের কি আছে, এই বুকের আগে কিন্তু কোনো কি নেই, ডিটারমিনার কিন্তু নাই। বাট আমরা এটাও কিন্তু একটু আগে জানলাম যে যদি কমন নাউন ডিটারমিনার আগে না থাকে, কমন নাউনের আগে সে যদি নিজে প্লুরাল হয়, তাহলে কিন্তু বাক্য সেটা সঠিক। তার মানে এখানে ডিটারমিনার নাই, বাট এখানে কিন্তু প্লুরাল আছে, যেহেতু এস যুক্ত আছে, তার মানে দিস ইজ অলসো রাইট। আচ্ছা, এবার আসি আমাদের লাস্ট ওয়ান সেন্টেন্স আছে, বুক ইজ আওয়ার গুড ফ্রেন্ড। এই বাক্যের মধ্যে দেখো, এই বাক্যের মধ্যে কি হচ্ছে, আমাদের এই যে বুক বাক্যতে যখন শুরু বসছে, আর এটা আমাদের অবশ্য বললাম যে কমন নাউন, যেহেতু এখানে কমন নাউন আর এটা সিঙ্গুলার হিসাবে আছে, তার মানে কি আমাদের এই বাক্যটা রং। কারণ আমরা জানি যে সে কখনো একা বসতে পারবে না অথবা সিঙ্গুলার থাকতে পারবে না, তার মানে দিস ইজ রং ওয়ান। তাহলে আমাদের এই পাঁচটা বাক্যের মধ্যে এই তিনটা হচ্ছে আমাদের সঠিক বাক্য। তো এই হচ্ছে বিষয়, এবং এটাই কিন্তু আমাদের আসলে কমন নাউনের মূল বিষয়, যে আমাদের কমন নাউনের ইউজেস গুলো যদি আমরা জানতে পারি এবং কেন এটা ভুল হয় যদি এই জিনিসগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের বাক্য তৈরি করতে এবং স্পেশালি আমাদের পাঞ্চুয়েশন মার্কস থাকে, ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন মার্কস, সেই বিষয়গুলোতে কিন্তু এই জিনিসটা অনেকটা হেল্পফুল হবে। অথবা এটা আরেকটা জিনিস বলতে পারো তুমি, যে আমাদের ডুয়েট এডিশনে কিন্তু আমাদের এই কারেকশন আসে, সেন্টেন্স কারেকশন। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের অনেকটা কাজে দিবে, যে আমাদের এই বাক্যটা কোথায় ভুল আছে। তুমি কিন্তু স্বাভাবিকভাবে অর্থ যদি দেখো, যে আমি চাইলাম যে বাক্যের অর্থ মিলতেছে কিনা, তো সেভাবে তুমি কিন্তু বাক্যের অর্থ মিলালে দেখবা যে অর্থ কিন্তু কাছাকাছি মিলতেছে। বাট গ্রামারিটিক্যাল জিনিস যেটা, এটা হচ্ছে মানে তোমাকে মনে রাখতে হবে যে গ্রামার মানে হচ্ছে কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান। এখন গ্রামারের নিয়মে যেভাবে আছে সেইভাবেই তোমাকে করতে হবে। অর্থ যদিও মিলে, বাট গ্রামারে যদি ওই নিয়মটা তোমাকে ফলো না করে, তাহলে তোমার কিন্তু এটা ভুল। তো এই জন্য অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, এটা কিন্তু আমাদের কারেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা আমাদের কমন নাউনটা শুরু করি। তো আমরা কমন নাউনে যে জিনিসটা বলেছিলাম যে সাধারণ কি বোঝাবে আমাদের, আমাদের কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম বোঝাবে। এরকম যদি কিছু নাম আমরা দেখি, চলো আমরা একটু কিছু নাম লিখি যে সাধারণ কিছু নাম বোঝায়। এরকম আমাদের কি নাম আছে, লাইক টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, রিভার, ডক্টর, রাইট। একটা ডক্টর কথাটা আবার বলাতে আমি বলতেছি যে গত ভিডিওতে কিন্তু আমরা ডক্টর কেন এটা কমন নাউন, আর পুলিশ, আর্মি কেন কালেকটিভ নাউন, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি। যদি কেউ এই ভিডিওটা মিস করে থাকো, আমাদের লাস্ট ক্লাসের ভিডিওটা দেখো, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের এই ডক্টর এবং ডক্টরটা কেন কমন নাউন সেই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কমন নাউন। তো আমরা যেহেতু কমন নাউন দেখলাম, এখন আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা কমন নাউন এবং প্রপার নাউন এই দুইটার মধ্যে একটা কম্পেয়ার করব। কম্পেয়ারটা করলে আশা করি তোমরা জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে লিখবো প্রপার নাউন, এখানে লিখবো কমন নাউন। আচ্ছা, প্রপার নাউনে আমি যদি কোনো কারো ব্যক্তিগত কারোর নাম যদি লিখি, লিখলাম ধরো আয়ুষ,
আয়ুষ। তাহলে আয়ুষ, এইখানে আয়ুষ হচ্ছে প্রপার নাউন, কারণ স্পেসিফিক করে তাকেই বোঝানো হচ্ছে। এখন তুমি চাইলে তাকে যদি কমন নাউন নিতে চাও, বা তার কমন নাউন কি হবে এই বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আয়ুষ যেহেতু একটা ছেলে, তুমি তাকে বয় বলতে পারো, এটা তার একটা, এটা একটা কমন নাউন। অথবা তুমি সে মানুষ, মানুষ হিসেবে তাকে কল্পনা করতে পারো, ম্যান, এটাও একটা তার কমন নাউন। তারপর আমি লিখলাম, ধরো লিখবো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে হচ্ছে প্রপার নাউন, স্পেসিফিক করে শুধুমাত্র ওনাকেই বোঝানো হচ্ছে। আর তার কমন নাউন হিসেবে যদি আমি বলতে চাই, আমি তাকে কাজী নজরুল ইসলামের পরিবর্তে কমন নাউন আমি পয়েট লিখতে পারবো, কারণ পয়েট হিসেবে সকল কবিকে কিন্তু বোঝানো হচ্ছে। বাট কাজী নজরুল ইসলাম স্পেসিফিক ভাবে কাজী নজরুল ইসলামকে বোঝানো হচ্ছে। আমি এখন লিখবো ধরো মেঘনা। মেঘনা একটা নদীর নাম। মেঘনা বললে স্পেসিফিক মেঘনা, কমন নাউন হিসেবে বললে রিভার। সিমিলারলি যদি বলি, আমরা জানি আমাদের ধরো সবচেয়ে লম্বা যে বিল্ডিং আছে আমাদের, বা আহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টল বিল্ডিং হচ্ছে কি বুর্জ খলিফা। তাহলে যখন আমি বুর্জ খলিফা বলবো তখন সেটা হচ্ছে আমার প্রপার নাউন। আর যদি কমন বা জেনেরিক নাম চিন্তা করি, তাহলে তখন আমি শুধু বলবো বিল্ডিং। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমার প্রপার নাউন এবং কমন নাউন। এবং এই এই তুলনার মধ্যে মাধ্যমে আমি আশা করতেছি যে তোমরা সকলেই প্রপার এবং কমন নাউনটা আইডেন্টিফাই করতে সক্ষম হবে। আচ্ছা, এবার আরেকটা আমরা টেস্ট দেখি, এবং ওই টেস্টের মাধ্যমে আমরা নতুন একটা জিনিস জানবো। রাইট, বিষয়টা কেমন সেটা হচ্ছে, আমরা একটু আগে যে টেস্ট একটা দেখলাম যে আমাদের সেন্টেন্স কারেকশন, সেন্টেন্সটা ঠিক আছে কিনা সেটা বের করা। আমরা এখানে সেন্টেন্সটা ঠিক আছে কিনা সেটাও দেখবো, প্লাস ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন মার্ক সেই বিষয়টা দেখবো। আমি একটা সেন্টেন্স লিখবো, আই ওয়ান্ট টু টক, টক হবে, এস হবে না, আই ওয়ান্ট টু টক ইঞ্জিনিয়ার পলাশ। আরেকটা সেন্টেন্স লিখবো, আই ওয়ান্ট টু টক ইঞ্জিনিয়ার পলাশ। রাইট, তাহলে আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখলাম। এখন আমাদের এখানে কাজ হচ্ছে যে বের করা যে আসলে আমাদের কোন সেন্টেন্সটা রাইট। তো আমরা যদি সেন্টেন্সটা রাইট কোনটা সেটা বের করতে পারি, এর মাধ্যমে আমাদের কিন্তু এই যে বললাম ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন মার্ক, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো শুধুমাত্র দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে আমার এই জায়গাটাতে, যে এখানে আমার শুধু এক জায়গায় হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লেখাটা, এটা আমাদের ক্যাপিটাল লেটারে আছে, আরেক জায়গায় এটা স্মল লেটার আছে। আমাকে বলতে হবে রাইট কোনটা। এর মধ্যে দুইটা রাইট অ্যান্সার হচ্ছে প্রথমটা, ক্যাপিটাল লেটার। আচ্ছা, তো এটা কেন রাইট হলো, এটার মধ্যে আমরা একটু বলি যে যদি কোনো প্রপার নাউনের আগে একটা কমন নাউন বসে, প্রপার নাউন থাকবে, এবং তার আগে যদি কমন নাউন থাকে, তাহলে ওই প্রপার নাউনের সাথে সাথে কমন নাউনের প্রথম ওয়ার্ডটাও, প্রথম লেটারটাও ক্যাপিটাল লেটার হবে। কি বললাম, কারণ আমরা সাধারণত আমরা জানি এটা যে প্রপার নাউন বসলে তখন তার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়। তো যেহেতু তাহলে কমন নাউনের তো সেটা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ওই কমন নাউনটা যদি প্রপার নাউনের আগে বসে, তাহলে সেক্ষেত্রে কমন নাউনের প্রথম লেটারটাও ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, আবার তাহলে চলো এটা একটু আমরা আরেক দেখি যে কিভাবে হলো সেটা। তাহলে যেটা বললাম, যেহেতু আমাদের এখানে প্রপার নাউন আছে, আমাদের এই নামটা আছে পলাশ, প্রপার নাউন। তো সেই ক্ষেত্রে এই প্রপার নাউনের আগে আমরা একটা ওয়ার্ড আছে ইঞ্জিনিয়ার। রাইট, ইঞ্জিনিয়ার।
ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের কোন নাউন? কমন নাউন। প্রপার নাউনের আগে এই কমন নাউনটা বসাতে এই কমন নাউনের প্রথম লেটারটা আমাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। দিস ইজ দ্য রাইট ওয়ে। তো এই জন্যই আমাদের এটা হচ্ছে সঠিক এবং এইটা হচ্ছে আমাদের রং। তো যারা এই বিষয়টা আগে থেকে জানতা তো খুব ভালো, বাট যারা জানতা না, এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিল, তারা আশা করবো আজকের পর থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু নোট আলাদা করে দিয়ে দিব যে আগে যদি কমন নাউন থাকে ছোট করে লিখে দেবো ক্যাপিটাল প্লাস প্রপার নাউন। এই নোটটা একটু লিখে রাখবো, হ্যাঁ। তাহলে প্রপার নাউন আগে কমন নাউন হলে সেখানে হচ্ছে ক্যাপিটাল লেটার হবে প্রথম লেটারটা, রাইট। তাহলে এইগুলোই ছিল মোটামুটি আমাদের কমন নাউন থেকে আলোচনার বিষয়। আমরা চলে যাব আমাদের কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বলতেছে? কালেকটিভ নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা একটাকে না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝাবে। অর্থাৎ ওই একটা ওয়ার্ড থাকবে একটাই, কিন্তু ওই একটা ওয়ার্ডের মধ্যে একটা গ্রুপকে বোঝাবে। এরকম কিছু কমন কিছু ওয়ার্ড আছে, আমি একটু ওই কমন ওয়ার্ডগুলো একটু লিখি, তারপর তোমাদেরকে বুঝিয়ে বলতেছি। লিখলাম ফ্লক। ফ্লক শব্দের সাথে অনেকেই পরিচিত থাকতে পারো। ফ্লক হচ্ছে এ গ্রুপ অফ বার্ডস, অর্থাৎ অর্থাৎ অনেকগুলো পাখির ঝাঁক। অনেকগুলো পাখি যখন একসাথে থাকে তখন এটাকে বলা হচ্ছে ফ্লক। এটা হচ্ছে এ গ্রুপ অফ বার্ডস, রাইট। তারপর আহ, আরেকটা ওয়ার্ড, পরিচিত কিছু ওয়ার্ড লিখি। শোল। শোল হচ্ছে এ গ্রুপ অফ ফিশ, অর্থাৎ অনেকগুলো মাছের গ্রুপকে বলা হয় শোল। আবার অনেকে কিন্তু আমরা জানি যে শোলও একটা মাছ, মানে একটা মাছই আছে যেটা শোল মাছ বলা হয়। তো ওই এই শোল মাছ সেই শোল মাছ না, এইখানে শোল বলতে বোঝাচ্ছে অনেকগুলো মাছ যদি একসাথে থাকে তাহলে ওই মাছের গ্রুপটাকে বলা হবে শোল। সিমিলারলি দেখো আমরা লিখতে পারি ক্রাউড। ক্রাউড মানে কি? জনসমাগম, অর্থাৎ যেখানে লোকজন বেশি। তার মানে আমরা এটাকে বলতে পারি এ গ্রুপ অফ পিপল। এ গ্রুপ অফ পিপল, অর্থাৎ অনেক লোকের সমষ্টি, সেটা হচ্ছে ক্রাউড। তারপর লিখতে পারি স্টাফ। আমরা যারা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে দেখবা, মানে অনেকের মুখেই শুনবা বা তোমরা নিজেরা জানো যে কথায় কথায় কিন্তু আমরা বলি যে স্টাফ, উনি এইখানকার স্টাফ, হ্যাঁ। তো স্টাফ বলতে উনি কিন্তু এখানে স্টাফ এই একা বলতে একা জিনিসটাকে বোঝাচ্ছে না, এখানে স্টাফ বলতে বোঝাবে সম্পূর্ণ একটা সমষ্টি। আর তোমার যদি কোনো একটা জিনিস মন্তব্যেরও দরকার হয় বা স্টাফদের থেকে যদি মতামত নেওয়ার দরকার হয় তখন কিন্তু দেখবা যে বলবো যে এটা স্টাফের মন্তব্য। তার মানে ওখানে কিন্তু একজনের কোনো মন্তব্য নেই, ওখানে যত স্টাফ আছে ওদের মধ্যে কিন্তু ওনারা যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হয়, তারপর একজন কিন্তু সেই কথাটা বলে। তো এই জন্য ওই স্টাফ কথাটা একটা মনে হলেও বাট এখানে কিন্তু এটা গ্রুপ অফ পিপলের সমষ্টি কিন্তু, এটাকে আমরা বলতে পারি গ্রুপ অফ পিপল, বাট এখানে ওনারা নির্দিষ্ট একটা প্লেসে কিন্তু কাজ করে। তাহলে স্টাফকে আমরা বলতে পারি এ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক ইন দ্য সেম প্লেস। আরেকটা মজার জিনিস দেখো, খুব পরিচিত, SERIES, সিরিজ। আমরা তো অনেকেই মুভি, তারপর হচ্ছে ওয়েব সিরিজ, এই জিনিসগুলো দেখতে কিন্তু পছন্দ করি। তো সেখানে কিন্তু আমরা দেখো আমরা বলি মুভি,
শুধু একটা মুভি বলি, শুধু একটা মুভি বললে কিন্তু আমাদের কাছে একটা নির্দিষ্ট একটা সময়ের 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু একটা মুভি চলে আসে, শুধুমাত্র এখানে কিন্তু একটা ভিডিও থাকে। বাট আমরা যখন বলি যে সিরিজ, ওয়েব সিরিজ, রাইট? তুমি দেখো, যখন তুমি বলতেছো যে ওয়েব সিরিজ দেখতেছো, পরিচিত কিছু ওয়েব সিরিজ গুলা মানি, ডার্ক, মির্জাপুর, লাইক এরকম পরিচিত অনেক ওয়েব সিরিজ আছে। তো এর মধ্যে তুমি ওয়েব সিরিজ যখন দেখতেছো তখন দেখবে যে ওয়েব সিরিজের মধ্যে কিন্তু কি থাকে, একটা ওয়েব সিরিজের বিভিন্ন এপিসোড থাকে। তার মানে কি, অনেকগুলা ভিডিও, এক একটা এপিসোড মানে এক একটা ভিডিও, তার মানে অনেকগুলো ভিডিও থাকতেছে, আর সবগুলো ভিডিওকে একসাথে তুমি কিন্তু বলতেছো সিরিজ। একটা সিরিজ, তার মানে সিরিজ একটা, কিন্তু এখানে কিন্তু অনেকগুলা সমষ্টি আছে। তো এইটাই আসলে হচ্ছে কালেকটিভ নাউন। তো সিরিজকে আমরা বলতে পারি টাইপ অফ, এটাও একটা মুভির মতোই, বাট কালেকশন গুলো থাকবে আর কি, অনেকগুলো একসাথে যুক্ত থাকবে। টাইপ অফ মুভি, ড্রামা, ইটিসি, রাইট? তাহলে এইগুলো হচ্ছে কিছু কালেকটিভ নাউন। যদি আরো লিখতে চাই, আরেকটা লিখি, আহ, পরিচিত গুলো কিছু লিখি, AUTIENCE, অডিয়েন্স, অডিয়েন্স। তারপর লিখতে পারি আমরা জুরি, জুরি বোর্ড। জুরি, জুরিটা হচ্ছে যে আমাদের বিচার কার্য যারা সম্পন্ন করে, যে যারা উপস্থিত থাকেন, ওই সম্পূর্ণ উপস্থিতি লোকদেরকে নিয়ে যে বোর্ডটা চিন্তা করা হয় ওটাকে বলা হচ্ছে জুরি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, গভর্নমেন্ট। অনেকে হয়তো এটা জানবেই না যে গভর্নমেন্ট মানে হচ্ছে আহ, আসলে অনেক লোকের ব্যাপার স্যাপার থাকে। গভর্নমেন্ট কিন্তু অনেকে এটা মনে করে যে প্রধানমন্ত্রী যে থাকবে সেই কিন্তু সরকার, সেই গভর্নমেন্ট, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। সরকার, প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের একটা পার্ট। সরকার গঠিত হবে আমার মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে, যেমন বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি বলি, 350 জন যে মেম্বার অফ পার্লামেন্ট আছে, সেইখানে এই 350 জনের সমষ্টিতে মিলিত অর্থেই কিন্তু আমাদের সরকার। এর মধ্যে আমাদের, তুমি এবার এমপি, যে কোনো একজন এমপি কে বলো, প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, সবাই কিন্তু এই সরকারের এক একটা অংশ। তার মানে গভর্নমেন্ট একটা ফুল পার্ট, সম্পূর্ণ একটা অংশ, এবং এইটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তারপর কমিটি, কমিটি, কমিটিও এখানে অনেকের সমন্বয়ে একটা গ্রুপ, মানে এখানে এটাও আসলে আমাদের কালেকটিভ নাউন। তো এইখানে তুমি কমিটি বানানটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে, যে আসলে এই বানানটা কিন্তু আবার অনেকে ভুল করে, অনেক সময় এটা ভুল হয়ে যায়। তো কমিটি বানানটা একটু দেখে রাখবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আমরা এখন কালেকটিভ নাউন থেকে আমাদের আসলে শিখার বিষয়টাকে, যে আমরা কালেকটিভ নাউনটা কেন দেখতেছি। এখন কালেকটিভ নাউন দেখার বিষয়টা হচ্ছে যে, যে জিনিসটা বললাম, এখানে জিনিসটা একটা ওয়ার্ড থাকবে কিন্তু জিনিসটা বোঝাবে হিউজ, মানে অনেক লোকের সমষ্টিতে। তো সাধারণত অনেক লোক থাকলে আমরা সেটাকে কিন্তু প্লুরাল নাউন হিসেবে চিন্তা করি। বাট এইখানে ডিফারেন্সটা এইখানেই যে, যখন আমি শুধু সিরিজ বলবো, অডিয়েন্স বলবো, জুরি বলবো, তাদের সম্মিলিত মতামত, এই অডিয়েন্সের মতামত যদি একই রকম থাকে, জুরির মতামত যদি একই রকম থাকে, গভর্নমেন্টের মতামত যদি একই থাকে, তখন আমি সেটাকে, অনেকগুলো লোক থাকা সত্ত্বেও তখন আমি সেটাকে সিঙ্গুলার হিসেবে চিন্তা করতে পারি, রাইট? এটা হচ্ছে আমাদের এখানে বোঝার বিষয়। তার মানে আমি বলতে পারি যে কালেকটিভ নাউন যদি থাকে কোনো সেন্টেন্সে, কালেকটিভ নাউন থাকলে তারপরে যদি কোনো ভার্ব বসে, সে ভার্বটা হবে সিঙ্গুলার। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার বলতেছি যে কালেকটিভ নাউন অনেকের সমষ্টি হওয়া সত্ত্বেও, কালেকটিভ নাউন সবার মতামত যদি একটা হয়, সবগুলাকে মিলে যদি একটা জিনিস বোঝায়, তাহলে তখন ওই কালেকটিভ নাউনটা, মানে কালেকটিভ নাউনটাই তখন সিঙ্গুলার হিসেবে চিন্তা করা হবে, এবং চিন্তা করা হয় অবশ্য। এবং তারপর যদি ভার্ব বসতে চায়, সেই ভার্বটাকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, চলো। আচ্ছা, আমরা যেহেতু জুরি নিয়ে কথা বলছিলাম, জুরি নিয়ে কথা বলি। দ্য জুরি ড্যাশ গিভিং ইটস অপিনিয়ন
রাইট? তাহলে সেন্টেন্সটা যদি দেখি এবং অর্থটা যদি বোঝার চেষ্টা করি তাহলে বলছে দ্য জুরি ড্যাশ গিভিং ইটস অপিনিয়ন, অর্থাৎ জুরি তার কি দিচ্ছে, মতামত দিচ্ছে বা হ্যাঁ মতামত দিচ্ছে। তাহলে এইখানে দেখো, এইখানে জুরিটাকে কিন্তু কি করা হয়েছে, একজন হিসেবে চিন্তা করেছে। জুরি মানে বললাম একটু আগে যে আমাদের বিচার কার্যক্রম করার যে বোর্ড থাকে, বোর্ডে অনেক মেম্বার থাকে, সবার সবকিছু শুনে আমাদের যে দোষী থাকে, যাকে দোষী থাকে, দুই পক্ষ থাকে, তার মধ্যে সবার কথোপকথন শোনার পরে জুরি বোর্ড একটা সিদ্ধান্ত দেয়। যদি জুরি বোর্ডে যে লোক সংখ্যা যে লোকেরা উপস্থিত থাকে সবার মতামত যদি একই হয়, তখন আমরা জুরি থেকে কিন্তু একটা মতামত পাবো। এই এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু ওই একটা জিনিসই বোঝাচ্ছে, দ্য জুরি গিভিং ইটস অপিনিয়ন। দেখো এই জিনিসটাতে একটু হাইলাইট করতে হবে, ইটস অপিনিয়ন, অর্থাৎ তার মতামত দিচ্ছে। তার মানে এখানে ধরেই নেওয়া হচ্ছে বা এই অর্থটাকে এটাই মিন করতেছে জুরি বোর্ড একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। তার মানে এইখানে জুরিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, এবং যেহেতু এটা কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসাবে আমাদের এখানে আমরা বসিয়ে দিব ইজ, দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন। রাইট? তো এই কথাটা তো আমরা একটু আগে বললাম যে সিঙ্গুলার হিসেবে চিন্তা করব, সিঙ্গুলার ভার্ব বসাবো, কিন্তু তারপর এটাকে না আসলে আমরা বারবার একটু জোর দিয়ে বোঝাচ্ছি। এইটা এটা বোঝাচ্ছি এই কারণেই আমরা নেক্সট যে সেন্টেন্সটা লিখবো সেটা দেখলে এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা ওয়ান টু যদি একটা সেন্টেন্স লিখি, সেম সেন্টেন্সটাকেই দেখো, দ্য জুরি ড্যাশ গিভিং দেয়ার অপিনিয়ন্স। রাইট? এইবার দেখো এই সেন্টেন্সটা দেখেন আসলে কাহিনীটা কি ঘটলো। এখানে বলছে দ্য জুরি ড্যাশ গিভিং দেয়ার অপিনিয়ন্স। রাইট? দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামত দিচ্ছে। তার মানে কি হলো আসলে, এখানে জুরি বোর্ডটা এখন কিন্তু দেখো বিভিন্ন ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে, যেহেতু তাদের মতামত দিচ্ছে, তাদের মানে প্লুরাল। তার মানে জুরিতে আমাদের একটা জিনিস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে জুরি থেকেই বিভিন্ন মতামত আসতেছে, কেউ কারো পক্ষে কেউ কারো বিপক্ষে। যেহেতু এখানে বিভিন্ন মতামত আসতেছে তার মানে জুরি কিন্তু এখানে কি হচ্ছে না, আমার একটা রোল কিন্তু প্লে করতে পারতেছে না, যে সে যে শুধুমাত্র সিঙ্গেল একটা ডিসিশন দিবে, তার অপিনিয়ন একটা দিবে, সেটা কিন্তু সে সেই রোলটা কিন্তু সে প্লে করতে পারতেছে না। এখানে কিন্তু বিভিন্ন মতামত চলে আসতেছে। তার মানে জুরি কিন্তু এখন আর কি সিঙ্গুলার নেই, সে কিন্তু সিঙ্গেল নেই, এই জুরি কিন্তু এখন প্লুরাল হয়ে গেছে। এই কারণেই আমরা এখানে তখন ইজ ব্যবহার না করে ব্যবহার করব আর, দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন্স। খুব ভালো করে কিন্তু বুঝতে হবে এই জিনিসটাতেই, এখানে আমার সেন্টেন্সটা দেখতে হবে, অর্থটা বুঝতে হবে যে আমাকে আসলে কি বলতেছে, কি হচ্ছে। এইখানে আমি এবার একটু হাইলাইট যদি করি, এই সেন্টেন্সের মধ্যে, এই দুইটা সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সের যে জুরি, সেই জুরিকে, এই সেন্টেন্সের জুরি, সেই জুরিকে আমরা বলবো কালেকটিভ নাউন, অর্থাৎ যেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। আর এই জুরিটাও কালেকটিভ নাউনই, বাট যখন এটা এরকম প্লুরাল কোনো চিন্তা ভাবনা দিবে, যখন এটা প্লুরাল কোনো চিন্তা ভাবনা দিবে, তখন আমরা সেটাকে কালেকটিভ নাউন তো অবশ্যই, কালেকটিভ নাউন ছাড়াও আমরা সেটাকে তখন আলাদা একটা নামে অভিহিত করবো, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড। তার মানে আমরা যদি একটা কথায় আসি তাহলে সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড যখন তখনই হবে যখন কালেকটিভ নাউনটা তার একটা সিদ্ধান্ত না দিয়ে বিভিন্ন মতামত দিবে। আর বিভিন্ন মতামত দেওয়া মানেই তখন ওইটা হয়ে যাবে প্লুরাল, আর কালেকটিভ নাউন থাকবে সিঙ্গুলার। তো এইটাই আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে। আশা করতেছি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছো এবং বুঝতে পারতেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্য, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।